কামাখ্যা মন্দির নামটা শুনলেই কেমন একটা রহস্যের গন্ধ পাওয়া যায়, তাই না? আসামের গুয়াহাটিতে নীলাচল পাহাড়ের ওপর এই মন্দিরটা শুধু একটা তীর্থস্থান নয়, এটা আসলে এক জীবন্ত রহস্যের কেন্দ্র। চলুন আজ এই মন্দিরের কিছু অলৌকিক কিংবদন্তি আর এক অবিশ্বাস্য অনুসন্ধানের গভীরে যাওয়া যাক। শুধু একটা মন্দির ভাবলে কিন্তু ভুল হবে। এর প্রতিটি কোণায়, প্রতিটি পাথরে লুকিয়ে আছে বহু বছরের পুরনো শক্তি আর অমীমাংসিত সব রহস্য। এমন এক জায়গা যেখানে বিশ্বাস আর ভয় যেন একসাথে হাত ধরে চলে। তো চলুন শুরু করা যাক সেই মূল রহস্যগুলো দিয়ে, যা কামাখ্যাকে এত বিখ্যাত আর সত্যি বলতে একটু ভয়েরও করে তুলেছে। কামাখ্যা হল ৫১টা শক্তিপীঠের মধ্যে একটা, মানে অন্যতম শক্তিশালী পীঠ। বলা হয় এখানে দেবী সতীর যোনি পড়েছিল। কিন্তু মজার ব্যাপার হলো এখানে দেবীর কোনো মূর্তি নেই, তার বদলে পুজো করা হয় একটা যোনি আকৃতির পাথরকে। আর সেই পাথর থেকে সব সময় প্রাকৃতিক ঝর্ণার জল বেরিয়ে আসে। তবে সবচেয়ে আশ্চর্য ঘটনাটা ঘটে প্রতি বছর আম্বুবাচি মেলার সময়। তখন এই ঝর্ণার জল একদম লাল হয়ে যায়। বিশ্বাস করা হয় এটা দেবীর ঋতুচক্রের প্রতীক। আর ঠিক এই অবিশ্বাস্য রহস্যগুলোর টানেই একদল প্যারানর্মাল ইনভেস্টিগেটর, মানে যারা এক কথায় অলৌকিক ঘটনার খোঁজ করে, তারা এখানে এসে পৌঁছায়। তাদের একটাই উদ্দেশ্য ছিল মন্দিরের অন্ধকার কিংবদন্তিগুলোর আসল সত্যিটা খুঁজে বের করা। সময়টা ২০২৪ সালের জুন মাস। প্যারানর্মাল এক্সপ্লোরার্স নামের একটা টিম এসে পৌঁছালো গুয়াহাটিতে। কিন্তু হঠাৎ কেন? আসলে সবকিছু শুরু হয়েছিল ইন্টারনেটের একটা রেডিট পোস্ট থেকে। সেখানে এক যুবক লিখেছিল কিভাবে সে প্রাচীন নরবলির শিকার হওয়া এক অতৃপ্ত আত্মার মুখোমুখি হয়েছিল। আর তার সে অভিজ্ঞতাটা ছিল বেশ ভয়ঙ্কর। আচ্ছা, এই টিমে কারা কারা ছিল চলুন একটু দেখে নিই। টিমটাকে লিড দিচ্ছিল অর্জুন। আগে সাংবাদিক ছিল, এখন অতিপ্রাকৃতিক বিষয় নিয়ে গবেষণা করে। দলে ছিল রিয়া, একজন সাইকিক মিডিয়াম, যার নাকি আত্মাদের সাথে যোগাযোগ করার একটা বিশেষ ক্ষমতা আছে। টেকনিক্যাল দিকটা সামলাচ্ছিল সৌম্য, যার কাছে ছিল ইএমএফ মিটার, স্পিরিট বক্সের মতো সব আধুনিক যন্ত্রপাতি। আর তাদের গাইড হিসেবে ছিল রাহুল, স্থানীয় ছেলে যে কামাখ্যার আনাচে কানাচে সব কিংবদন্তি জানে। এই মন্দিরের রহস্য বুঝতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে এর ইতিহাসে, এর কিংবদন্তিতে। কারণ কামাখ্যার এই অতি প্রাকৃতিক ক্ষমতার শিকড়টা কিন্তু অনেক গভীরে। কামাখ্যার ইতিহাসকে না আমরা ৩টে ভাগে ভাগ করতে পারি। একেবারে পৌরাণিক যুগে সতীর যোনি এখানে পড়েছিল, আর তখন থেকেই এর শুরু। এরপর মধ্যযুগে এটা তন্ত্র সাধনা আর যোগিনীদের একটা বড় ঘাঁটিতে পরিণত হয়। আর শেষে আহোম রাজাদের সময় এখানে নরবলির মতো ভয়ঙ্কর প্রথাও চালু ছিল বলে শোনা যায়। শক্তিপীঠ শব্দটা আমরা অনেকেই শুনেছি, কিন্তু এর আসল মানেটা কি? হিন্দু ধর্ম মতে এগুলো হলো সেই সব পবিত্র জায়গা যেখানে দেবী সতীর শরীরের এক একটা অংশ পড়েছিল। আর তাই বিশ্বাস করা হয় এই জায়গাগুলোতে অসম্ভব দিব্য শক্তি রয়েছে। কামাখ্যাকে এই শক্তিপীঠগুলোর মধ্যে অন্যতম প্রধান বলে মনে করা হয়। সময়ের সাথে সাথে কামাখ্যা তন্ত্র সাধনার একটা বড় কেন্দ্রে পরিণত হয়। আর এই নরবলির মতো অন্ধকার প্রথার কারণে লোকমুখে শোনা যায় অনেক অতৃপ্ত আত্মা আজও নাকি এখানে ঘুরে বেড়ায়। এই অতৃপ্ত আত্মাদের কাহিনীই কিন্তু আজকের এই অলৌকিক ঘটনাগুলোর উৎস। তো এবার আমরা সরাসরি চলে যাব সেই রাতের ঘটনায়, যখন টিমটা প্রথমবার মুখোমুখি হল মন্দিরের ছায়ায় লুকিয়ে থাকা অন্য জগতের কিছুর সাথে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, নীলাচল পাহাড়ের চূড়া। টিমটা তাদের যন্ত্রপাতি নিয়ে কাজে নেমে পড়েছে। চারপাশটা একদম চুপচাপ, শুধু ঝিঝি পোকার ডাক আর বাতাসে কেমন যেন একটা অজানা ভর। রাত ঠিক ১২টা। হঠাৎই নিস্তব্ধতা ভেঙে ভেসে এলো ড্রামের শব্দ। মনে হচ্ছিল ধারে কাছেই কেউ যেন কোনো গোপন আচার অনুষ্ঠান করছে। রিয়ার সঙ্গে সঙ্গে বলে উঠল, এটা কোনো সাধারণ শব্দ নয়, কোনো সাধনা চলছে। আর ঠিক তখনই সৌম্যর স্পিরিট বক্সটা কেঁপে উঠল। একটা শীতল ভাঙা ভাঙা গলা বলে উঠল ৩টে শব্দ, সিদ্ধি, বলি, শান্তি দাও। মানেটা পরিষ্কার, সিদ্ধি লাভের জন্য বলি দেওয়া হয়েছিল, আর এখন সেই আত্মা শান্তি খুঁজছে। কিন্তু সবচেয়ে ভয়ের মুহূর্তটা এলো এরপর। অর্জুনের ক্যামেরায় একটা ছায়ামূর্তি ধরা পড়ল, যেটা এতটাই অস্পষ্ট যে ঠিকমতো বোঝাই যাচ্ছে না। কিন্তু একটা জিনিস পরিষ্কার,
ছায়াটার কোনো মাথা ছিল না, যা সরাসরি সেই প্রাচীন নরবলির দিকেই আঙুল তুলছে। এই ঘটনার পর টিমটা বুঝে গেল যে তারা সাধারণ কোনো শক্তির সাথে লড়ছে না, এর গভীরে যেতে হবে। তাই তারা তন্ত্রের এই অন্ধকার দিকটা আরও ভালো করে বোঝার জন্য একজন স্থানীয় বিশেষজ্ঞের খোঁজে বেরোল। তারা দেখা করল রুদ্রনাথের সাথে, একজন অঘরী সাধক যিনি বছরের পর বছর ধরে এই পাহাড়েই সাধনা করছেন। টিমটা জানতে চেয়েছিল এখানকার শক্তির আসল রূপটা ঠিক কী। রুদ্রনাথ খুব সহজ করে দুটো পথের কথা বললেন। একটা হলো ভক্তির পথ, যেটা সবার জন্য বিশ্বাস আর ভালোবাসার পথ, আর অন্যটা হলো তন্ত্রের পথ, যেটা আসলে একটা শক্তির পরীক্ষা। এই পথে যদি ভুল উদ্দেশ্য নিয়ে কেউ হাঁটে তাহলে তার বিপদ অনিবার্য। কারণ তন্ত্রের পথে দেবী মা নন, তিনি এক মহাজাগতিক শক্তি যিনি সাধকের যোগ্যতা পরীক্ষা করেন। তিনি একটা গল্প শোনালেন, কয়েক বছর আগের ঘটনা। এক যুবক নাকি বশীকরণ সিদ্ধি লাভ করতে এসে এক অতৃপ্ত আত্মার পাল্লায় পড়ে। আত্মাটা তার কাছে শুধু শান্তি চেয়েছিল, কিন্তু ছেলেটা ভয় পেয়ে পালিয়ে যায়। এর কিছুদিন পরেই খুব রহস্যজনকভাবে তার মৃত্যু হয়। এই সব জানার পর টিমটা ঠিক করল তারা শেষ চেষ্টা করবে, ওই অতৃপ্ত আত্মাকে মুক্তি দেওয়ার চেষ্টা। কিন্তু তারা তখনও জানত না যে শেষে তাদের জন্য আরও বড় একটা চমক অপেক্ষা করছে। শেষ রাতে রুদ্রনাথের সাহায্যে টিমটা একটা বিশেষ অনুষ্ঠান করে। প্রথম ধাপে মন্ত্র পড়ে সেই অতৃপ্ত যুদ্ধবন্দীর আত্মাকে ডাকা হল। তারপর তার শান্তির জন্য বিশেষ পূজা দেয়া হল। তৃতীয় ধাপে আত্মাটা স্পিরিট বক্সের মাধ্যমে তার শেষ কথাগুলো জানাল, আর সবশেষে মুক্তির মন্ত্র পাঠ করা হল। স্পিরিট বক্সের মাধ্যমে আত্মাটা এবার পরিষ্কারভাবে জানাল, আমি যুদ্ধবন্দী ছিলাম, দেবীর জন্য বলি হয়েছি, শান্তি চাই। রুদ্রনাথের মন্ত্রপাঠ শেষ হতেই চারপাশের ভারী পরিবেশটা যেন এক নিমেষে হালকা হয়ে গেল। মনে হল আত্মাটা সত্যি সত্যিই মুক্তি পেয়েছে। সবাই ভাবছিল কাজ শেষ, কিন্তু আসল ধাক্কাটা লাগল কলকাতায় ফিরে ফুটেজ চেক করার সময়। অর্জুন একটা ছবি দেখে চমকে উঠল। তাদের ক্যামেরায় এক যোগিনীর স্পষ্ট ছবি ধরা পড়েছে। তন্ত্রমতে যোগিনীরা হলেন মহাশক্তির অনুসারী, যাদের অলৌকিক ক্ষমতা থাকে। আর ছবিটা দেখে মনে হচ্ছিল ওই যোগিনী জীবিত এবং সোজাসুজি ক্যামেরার দিকেই তাকিয়ে আছে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কি দাঁড়ালো? কামাখ্যা কি শুধুই আশীর্বাদের এক পবিত্র উৎস, নাকি এমন এক দরজা যা খুলে দেয় ভয়ঙ্কর প্রাচীন কোনো শক্তির জগৎ? এর উত্তরটা হয়তো এক একজনের বিশ্বাস আর অভিজ্ঞতার উপর নির্ভর করে।